সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ডিবিএল হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আমাদের এই আয়োজনে আমরা একজন মেন্টরকে আমন্ত্রণ জানাই, সাথে থাকেন তার মেন্টি তার মেন্টর সম্পর্কে বলেন, মেন্টর তার মেন্টি সম্পর্কে বলেন, এবং সেই সাথে অবশ্যই আমরা স্বাস্থ্য বিষয়ক কোনো টপিক নিয়ে তো কথা বলবোই। আমাদের আজকের আয়োজনে রয়েছেন জাতীয় অধ্যাপক ডাক্তার শাহলা খাতুন, অধ্যাপক অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, চেয়ারপারসন গ্রিন লাইফ মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেই সাথে ম্যাডাম চেয়ারপারসন মাদার কেয়ার হসপিটাল। আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম, অধ্যাপক স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেই সাথে এক্স প্রেসিডেন্ট ও জিএসপি। সবচেয়ে মজার ব্যাপার, এই দুইজনই আমার মেন্টরদেরও মেন্টর। আমি আজকের আয়োজনে খুবই আনন্দের সাথে আমরা কথা বলবো, এবং আমরা কথা বলবো আজকে নারী জীবনচক্রে পুষ্টির ভূমিকা নিয়ে। আমি প্রথমেই আসবো অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম ম্যাডামের কাছে। ম্যাডাম আজকে তার মেন্টরকে নিয়ে এসেছেন। প্রথমে ম্যাডাম, আপনার কাছে আপনার মেন্টর সম্পর্কে জানতে চাইবো। ধন্যবাদ তোমাকে। মেন্টর তোমার একটা তোমার ভবিষ্যতে কেরিয়ার বা ভবিষ্যতে লাইফ গড়ার পিছনে যে কতখানি ভূমিকা তো আমি একটু একটু করে বলছি। তো আমি যখন পার্ট ওয়ান এফসিপিএস পাস করলাম, তখন আমি চিন্তা করছি কোথায় ট্রেনিং নিব। তো আমার কিন্তু টার্গেট ছিল পিজি হাসপাতালে। কেন? আমি দুইজনের নাম শুনছি ওখানে, এক নাম হলো টিএইচ চৌধুরী স্যার আর একটা আমার প্রফেসর শায়লা খাতুন। তো আমি ওই দুইজনের নামতে এত ইমপ্রেস যে আমি আর অন্য কোথাও ট্রেনিং নেবো, এখানেই যেতে হবে। আচ্ছা, তারপরে ঢোকার পরে আমি অবশ্য টিএইচ চৌধুরী স্যারের সিএ হয়েছি। আর আমার একটা ক্লাসমেট, আমার একদম ব্যাচমেট হোসনেরা, ও ছিল ম্যাডামের সিএ। কিন্তু ম্যাডামের সব কিছু আমার আইডিয়াল। কেন কি, ম্যাডামের চলা বলা ড্রেস সব কিছু আমাদের অ্যাট্রাকশন করতো। সব কিছু ম্যাডাম অ্যাট্রাকশন করে। রাত্রে ম্যাডাম রাউন্ডে আসতেন, প্রত্যেক দিন রাত্রে রাউন্ডে আসতেন সুন্দর ড্রেস পরে। ম্যাডামের তখন ড্রেসটা প্যান্ট শার্ট পরা ছিল, দেখতে আমরা খুব ইমপ্রেসড। তো ম্যাডাম সবসময় রাত্রে রাউন্ড দিতেন, খুব ইম্পর্টেন্ট না, এখনকার জিনিস হয় না তা। এইগুলো একটা। তারপর অনেক কিছু ম্যাডামের কাছে শেখার আছে, হাউ টু কী করে জুনিয়রদের ডিল করতে হয়, কী করে জুনিয়রদের শাসনও করতে হয় এবং ভালোবাসতে হয়, সেইটা ম্যাডামের কাছে শেখা আমার 2 নম্বরে এমন অনেক অপারেশন যেটা আমি আগে জীবনের মধ্যে দেখি নাই, সেটাও ম্যাডামের কাছে দেখছি। একটা এক্সাম্পল দিই, ক্রানিওটমি অপারেশন তো কঠিন, কিন্তু সেইটা আমি ম্যাডামকে প্রথম জীবনে করতে দেখছি। তারপরে ট্রেনিং তো শেষ, ম্যাডাম হেল্প করছে আমাকে হেল্প করছে, হোসনেরাকে হেল্প করছে। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, সময় যেহেতু কম, আমি যখন পার্ট 2 পরীক্ষা দিই, এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিলাম, এক্সামিনার ছিল ফিরোজা ম্যাডাম, আরও সব জায়েন্ট ম্যাডাম হচ্ছিল এক্সামিনার। পরীক্ষার পরে ম্যাডাম ফিরোজা ম্যাডামকে বললো কি, ম্যাডাম আপনার কি আরএস লাগবে? বলে হ্যাঁ লাগবে, তাহলে ওকে চয়েস করে। কেউ বলে সেই সময় আমি সেটা যে আমার কত কাজে লাগছে ভবিষ্যতে। কারণ ফিরোজা ম্যাডামের আবার একটা চুজ ছিল, সে যাকে তাকে নিতে চাইতো না। কিন্তু ম্যাডাম যে ওই কথাটা ওই সময় বলার আমার কতটা কাজ হয়েছে। এরপর অবশ্য আমি আরএস হয়েছি ঢাকা মেডিকেল কলেজের। আর ঢাকা মেডিকেল কলেজে আরএস বা সিএ ছাড়া তোমার অবস্টেটিক শেখা একটু ডিফিকাল্ট, শিখতে গেলে হতে। তো সেই হিসেবে আমরা এই কোহিনুরকে এখন দেখছো তোমরা, এই পর্যন্ত উঠতে যত কজন লোকের অবদান, শায়লা ম্যাডাম তার মধ্যে একজন। ম্যাডাম, এত সুন্দর করে আপনি আপনার মেন্টরের কথা বললেন, এবং ম্যাডাম কথা বলার সময় বারবার ম্যাডামের গলাটা ভেঙে আসছিল। আমি জানি ম্যাডামের আসলে চোখও ভিজে যাচ্ছিল। আমি এবার আসবো ম্যাডামের মেন্টরের কাছে। ম্যাডাম, আপনার মেন্টি সম্পর্কে কি বলবেন? কি বলবো তাই চিন্তা করতেছিলাম, কারণ আমার সে যেভাবে সুন্দর করে কোহিনুর বলল, আমি সেটা বলতে পারবো না। তবে সত্যি কথা বলি, ওরা যখন জয়েন করলো, এখনও যখন চেহারা সুন্দর সুইটেস্ট, তখনও তো আরও ছিল। আর ব্যবহারটাও ঠিক চেহারার মতো, সোজা কথা। আমি কখনো দেখি নাই কারো ওরকম যে খুব মেজাজ সোজা করছে। মাঝে মাঝে একটু রাগ করে কথা বলতো, বাট রাগের মধ্যেও একটা আলাদা রাগ ছিল, দেখলে ভালো লাগতো। আর সিনসিয়ারিটির কোনো অভাব নাই, প্লাস সে ইজ এ ভেরি ব্রাইট স্টুডেন্ট। আর আমার একটা বদ অভ্যাস, ব্রাইট স্টুডেন্টদের পছন্দ করি। আমি মনে করি যে আমরা টিচারদের কাজ পড়ানো শেখানো, আর স্টুডেন্টের কাজ হলো শেখা। এটাই আমার কাছে মনে হয়, এটাই তো আমাদের ধর্ম। তো সেগুলাতে 100%। তারপর পড়াশোনা তো বললাম ডিফারেন্ট। আর ওরা যখন ছিল, কখনো তারা আজকাল দিনে দেখি রুগী আমার না, আমি দেখবো না, উনি দেখবো, ওইসব ছিল না।
যে যখন যার সাথে ও টি চৌধুরী সাহেবের সাথে ছিল, আমার সাথে ছিল, আমি ভুলে গেছিলাম ওর বলা বুঝতেরা, সে খুব ভালো মেয়ে। তো ওদের মধ্যে দুজনের মধ্যে ভাব ছিল খুব বেশি, তারা দুজনে সব কিছু করতো আর সবসময় চেষ্টা করতো জন্য আমরা কম কাজ করি, মানে ওগুলো করে দিত ওরা। অনেকে তো করে না, তারা স্টুডেন্ট, আমাদের তখন খুব এক্সট্রা স্টুডেন্ট ছিল না, বাট অন্যদের সাথে খুব ভালো ব্যবহার ছিল আর ব্রাইট স্টুডেন্ট শুনে করে কিছু নেই। তো পাশ করার পরে শুনলাম ঢাকা মেডিকেল কলেজে RS লাগবে। আমার সবচেয়ে প্রিয় OBGYN হলেন প্রফেসর জিয়াদ ফিরোজা বেগম, আর আরেকজন আমার অত্যন্ত প্রিয় ছিলেন প্রফেসর নুরুল ইসলাম। উনি গাইনোকোলজিস্ট না, যিনি আমাদের IPGM এর ডাইরেক্টর ছিলেন। তো ফিরোজা আপাকে বললাম যে আপা আপনার তো CA লাগবে। তো প্রথম আপা বলছে কিছু জানে টানে না। আমি আপা নিয়ে দেখেন না। তারপরে আপা আমাকে বলেছে তুমি এত ভালো একটা মেয়ে দিয়েছো আর আপাকে চিন্তা করতে হয় না। এন্ড দেন শি বিকেম এন প্রফেসর আজকের কোহিনুর বেগম ম্যাডাম ফ্রম ঢাকা মেডিকেল কলেজে। তো আমি সেই জন্য নিজেকে একটা গৌরবান্বিত একটা পোস্ট মনে করি যে হ্যাঁ আমি এদের সাথে কাজ করেছি, ওরা আমার সাথে কাজ করেছে এবং এটা আমার জীবনে একটা বড় পাওনা। আর ঢাকা মেডিকেল কলেজে কাজ না করলে, কেউ না দেখলে কেউ বুঝতে পারবে না এটা কি। এটা একটা গোল্ডেন কি বলবো খনি, সোজা কথা, কাজ শেখার জন্য। হ্যাঁ, সব রকম কিছু তোমার ইচ্ছা, তুমি যদি চাও শিখতে পারবো। একটা ওই শুধু মেডিকেল কলেজেই পড়ালেখা করে ওইখানেই ট্রেনিং নিলে আর কিছু লাগে না। আমাদেরও তাই, ওখানেই পাস করছি, ওখানেই ট্রেনিং নিয়েছি, অনারারি হাউস সার্জন, তারপরে আমরা বলতাম ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখন তোমরা বুঝতে বলো অ্যাসিস্ট্যান্ট সার্জন কি জন্য, হ্যাঁ, তারপরে ছিল রেজিস্ট্রার RS। এই 4টা পোস্টে কাজ করলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। এখান থেকে গিয়ে পরীক্ষা দিচ্ছি, ওখানে পড়াশোনা করে। তো ম্যাডাম আমরা আজকে কথা বলবো নারীর জীবন চক্রে যে পুষ্টির ভূমিকা, এটা নিয়ে আপনি সবসময় কাজ করেছেন, কথা বলেছেন, কতটা গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে যে বিষয়টি ম্যাডাম জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে পুষ্টির এত গুরুত্ব, এত ভূমিকা, এটা বলতে আমরা আসলে কি বুঝছি? আমি যে কথা বলছি এখানে বসে, একটা আমার এনার্জি খরচ হচ্ছে, তাই না, শক্তি ক্ষয় হচ্ছে, তো এটা তো পুষ্টি যদি আমি না পাই তা আমি কিভাবে কথা বলবো। সুতরাং প্রতিটা স্টেপস ইন দ্য লাইফ, ঘুমাই, হাঁটি, বেড়াই, কথা বলি, আমার দরকার এনার্জি। এনার্জি কোথা থেকে আসবে? আমি যদি না খেতে পাই আমার এনার্জি আসবে না। সুতরাং পুষ্টির ভূমিকার তুলনাবিহীন। এখন এটাও সত্যি, আমরা অনেকে বলি যে যা পাই তাই খেয়ে ফেলে, খায়া খায়া মোটা হয়ে যায়। সেটা ঠিক ভালো কথা না। সবসময় তো আর অনেকে সত্যি চেষ্টা করলেও জানেও না যে কোনটা খেলে কাজে লাগবে, কম খেলেও চলবে। তো সেটা হলো রিয়েল পুষ্টি বলতে আমরা বুঝাচ্ছি খাবারটা এমন হবে যাতে সে এনার্জি পাবে, তার সমস্ত বডিটা কাজ করতে পারবে, প্রত্যেকটা সেল অফ দ্য বডি নিড পুষ্টি। এবং পুষ্টিটা তাহলে অত্যন্ত জাস্ট লাইক বাতাস, অক্সিজেন। ম্যাডাম এই বিষয়ে আমরা আরো অনেক কথা বলবো, কিন্তু অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন DBL হেলথ গাইড মাই মেন্টর অনুষ্ঠান। আমরা কথা বলছি নারীর জীবনচক্রে পুষ্টির ভূমিকা নিয়ে, আরো অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন DBL হেলথ গাইড মাই মেন্টর। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। ম্যাডাম আমরা কথা বলছিলাম নারীর জীবনচক্রে পুষ্টির ভূমিকা নিয়ে। তো অ্যাডোলেসেন্টদের নিউট্রিশন, যেই মেয়েটা ভবিষ্যতের নারী, কিশোরী, তার জীবনে নিউট্রিশনের ভূমিকা কতটুকু? ধন্যবাদ। অ্যাডোলেসেন্ট টাইমটা একটু বলে নিই, সেটা হলো 10 থেকে 19 বছর পর্যন্ত এজটাকে অ্যাডোলেসেন্ট। কিন্তু নিউট্রিশনটা শুরু করতে হবে তার আগের থেকে, একদম ফ্রম প্রেগনেন্সি, যখন মা প্রেগনেন্ট তখন থেকে শুরু করতে হবে। বিকজ তখন থেকে শুরু না করলে বাচ্চা যখন ডেলিভারি হবে তখন বাচ্চাটা হয় স্মল ফর সাইজে ছোটো হবে, এদের ভবিষ্যতে কিন্তু অনেক কমপ্লিকেশন হয়। সো প্রথমে শুরু করতে হবে ব্রেস্ট ফিডিং দিয়ে। মা যেন বাচ্চাকে অবশ্যই 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়, তাতে বাচ্চার মেন্টাল আর ফিজিক্যাল হেলথ ঠিক থাকবে। এরপর আসো চাইল্ডহুড মানে 10 বছর আগ পর্যন্ত। তখন কিন্তু ওকে একটা গ্রোয়িং এজ, তখন তাকে যথেষ্ট প্রোটিন খেতে দিতে হবে এবং সেখানে কিন্তু খাবার দিয়ে খেয়াল রাখতে হবে যেন ওজন গেইন করে এরকম খাওয়া অ্যাভয়েড করতে হবে। কারণ দেখবি এখন কিন্তু আমাদের এই চাইল্ডহুডে অনেক ওবেসিটি এসে গেছে, এই ওবেস হলে পরবর্তীতে সমস্যা হবে। সো সেটা একটা। এবারে অ্যাডোলেসেন্ট
অ্যাডোলেসেন্টের পিরিয়ড অফ ট্রানজিশন পিরিয়ড, সে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টে গেল, কাজেই এর গ্রোয়িং এজ বোথ ফিজিক্যালি এবং মেন্টালি, তার ফিজিক্যাল গ্রোথ ঠিক রাখার জন্য, এবং এখন সে স্টার্ট করবে মেনস্ট্রুয়েশন, তার গ্রোথ হবে, সেজন্য তার সমস্ত একটা ব্যালেন্স ডায়েট দিতে হবে, তার মধ্যে প্রোটিন থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, জাঙ্ক ফুড থাকতে পারবে না, সুগারের পরিমাণ কম করার অভ্যাস করতে হবে। আর তার জন্য এক্সট্রা হলো ক্যালসিয়াম, বিকজ এখনই বোন গ্রো করার হাই টাইম, ভবিষ্যতে যাতে অস্টিওপোরোসিস না হয়, তো ক্যালসিয়াম কন্টেন্ট ডায়েট দিতে হবে। এবং তাকে যেহেতু তার লস হয়, মেনস্ট্রুয়েশনের সময় আয়রন লস হয়, সো তাকে আয়রন কন্টেন্ট ডায়েট দিতে হবে, বিকজ সে যাতে এনিমিয়া হয়ে না যায়। খুব সুন্দর করে ম্যাডাম কিন্তু বুঝিয়ে বলেন। আমি আবারও আসবো অধ্যাপক ডাক্তার শাহলা খাতুন ম্যাডামের কাছে। ম্যাডাম, আমরা কিশোরী থেকে এখন রিপ্রোডাক্টিভে যাব এবং খুব গুরুত্বপূর্ণ একটি সময়, এই সময়টাতে নিউট্রিশনের ভূমিকা কতটুকু? আমি প্রফেসর কোহিনুর বেগমের সাথে কন্টিনিউটি রেখে বলবো, মাত্র জ্যেষ্ঠ মানে যখন পর্যন্ত মাতৃগর্ভে থাকে তখন থেকে আমরা নিউট্রিশন সম্বন্ধে কেয়ারফুল হতেই হবে, যেভাবে সে বলল, এবং সেটাই আমরা কন্টিনিউ করবো থ্রু আউট দ্য লাইফ। এবং নিউট্রিশন উনি বলে ফেলছেন সব কিছুই, আমি বলবো এখানে শুধু আমি একটু অ্যাড করবো আরেকটা জিনিস, একটু মাইক্রো নিউট্রিয়েন্টস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওগুলা কিন্তু বডিতে তৈরি হয় না, বাহির থেকে আসতে হয়। সুতরাং এইসব খাবার দিতে হবে যেসব খাবারে আমরা সেগুলো পেতে পারি। তার মধ্যে অনেক কিছু আছে, যারা যদি জানতে চায় সেটা পরে জানবে। তো সুতরাং প্রয়োজন হতে পারে আমাদের, যেটাকে বলি আমরা রিপ্রোডাক্টিভ, এই যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইন দ্য লাইফ অফ ওয়ান, আমাদের মহিলাদের জীবনে রিপ্রোডাক্টিভ এজটা হলো অনেক। আমরা যদিও আমাদের দেশে অনেক আগে শুরু করে ফেলি, বাট ইয়াস 14 থেকে হইতে পারে, না হয় না বলবো না, টিল 50, 49 or 50, এত একটা বড় পিরিয়ড। সেই পিরিয়ডটার দিকে খুব খুব কেয়ারফুলি দেখতে হবে। শুধু খালি পেটের মধ্যে বাচ্চা থাকলে আমি খাবো, ব্রেস্ট ফিডিং করলে আমি আবার খাবো আর পরে খাবো না, তা হতে পারবে না। থ্রু আউট দ্য পিরিয়ড অফ দ্য লাইফ আমাদের রিপ্রোডাক্টিভ এজ হলো সবচেয়ে বড় পিরিয়ড। এই পিরিয়ডে কেয়ারফুলি সবসময় কেয়ারফুল থাকতে হবে খাওয়া দাওয়া নিয়ে। এবং আমরা যারা হেলথ ওয়ার্কার, এটা আমাদের কিন্তু দায়িত্ব শিখকে দেওয়া, মাঝে মাঝে মনে করিয়ে দেওয়া, কারণ আমরা ভুলে যাই, স্বাভাবিক, মানুষ মাত্র ভুলে যায়। সুতরাং কিছুদিন পরে পরে যাতে মনে রাখতে পারে, এই জন্য মাঝে মাঝে বড় করে প্ল্যাকার্ড অথবা পোস্টার টোস্টার দিয়ে রাখতে হবে এমন জায়গায় ওরা দেখতে পারে, মনে রাখতে পারে। আর অনেক কিছু বলার আছে, সব বলার সময় নেই, দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ দ্য হোল লাইফ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একই রকম রিপ্রোডাকশন, আমি মিনস রিপ্রোডাক্টিভ পিরিয়ড তো শুরু হয়ে যায় 14-11 বছর, কারো কারো হয়। ইটস এ ভেরি লং পিরিয়ড। সারাটা বছর, সারাটা জীবন মনে রাখতে হবে, যেখানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। ও যেভাবে বললো এখানে ক্যালোরি আছে, এতটুকু খেতে হবে। আর যাদের প্রবলেম হয় তারা যাবে হেলথ ওয়ার্কারের কাছে বা নিউট্রিশনিস্টের কাছে যাবে। এবং নাও এ ডেজ ইন ওয়ার্ল্ডে নিউট্রিশনিস্টের অসম্ভব দরকার, কারণ উই আর লিভিং টিল 80, 90, 100 ইয়ার্স। সুতরাং আমাদের দরকার, আমরা যদি আগের থেকে স্বাস্থ্য ভালো না রাখতে পারি তাহলে 80 ইয়ার্স হওয়ার পরে তো আমরা একদম অচল অতর্ব হয়ে যাব। তো আগের থেকে খেয়াল রাখলে এটা হবে না। আমি যেমন বই নাই, হয়তো আল্লাহর দান। না ম্যাডাম, অবশ্যই আপনি সচেতনভাবে সেটা মেনটেনও করেছেন। তো এবার আমরা আসবো আবার অধ্যাপক ডাক্তার কোহিনুর বেগম ম্যাডামের কাছে। ম্যাডাম, ট্রানজিশন পিরিয়ড রয়েছে, একদম আমরা মেনোপজে চলে যাব একটা সময়, কিন্তু তারপরে নিজেকে আমরা ধরে রাখতে চাই আপনার মতো, ম্যাডামের মতো, সেই ক্ষেত্রে আমরা কি করব? ধন্যবাদ। ম্যাডাম যে বললেন মেনোপজের একটা পিরিয়ড আছে, ট্রানজিশন, প্রি মেনোপজ অ্যান্ড পোস্ট মেনোপজ, এরকম একটা মানে ট্রানজিশন পিরিয়ড আছে। তো যেটা হলো ট্রানজিশন মিনস সেখানে মাসিক বন্ধ হয়ে যাবে। মাসিক বন্ধ হবে কেন? কিছু হরমোনের ইমব্যালেন্সের জন্য। তাই কাজে এই যে পিরিয়ডটা, এখানে কিছু নতুন নতুন সিমটম থাকে, যেমন হট ফ্লাশ, আরও কিছু থাকে। তো আমরা যখন নিউট্রিশনের কথা চিন্তা করব তখন তার প্রোটিন, ক্যালোরি সেটা চিন্তা করতে হবে, এবং তার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম অবশ্যই খেতে হবে, বিকজ মেনোপজ হয়ে গেলে ক্যালসিয়াম অস্টিওপোরোসিস হয়ে যায়, হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে যায়। সো ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট এবং কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিকজ তার মেন্টাল ফ্যাকাল্টি ঠিক রাখার জন্য খেতে হবে। আর 2 নম্বর হলো এই যে হট ফ্লাশ কমার জন্য ওষুধপত্র তো আসেই, তার চাইতেও কিছু খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। সেই খাবারগুলি হলো ফাইটোএস্ট্রোজেন, যেমন লেন্টিন, সয়া, এগুলি খেলে আমরা ড্রাগটা কম খেতে পারবো। সো এই ট্রানজিশন পিরিয়ডে আমার জানতে হবে, তার নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হবে, তার সিমটমগুলি দিয়ে খেয়াল রাখতে হবে, যে সাথে লাইফটা ভালোভাবে মেনটেন করতে পারে।
খুব সুন্দর ম্যাডাম, মেনোপজ আমি হয়ে কি গেছে, একটু add অবশ্যই করতে- অবশ্যই ম্যাডাম। সরি, একটু অ্যাড করবো এখানে, উনি সব ঠিকই বলে গেছেন। পোস্ট মেনোপজ আপনার কারো কারো বলবেনটা। মিনস হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে মাসিক, আবার ওই যে 10 বছর 12 বছরও লাগতে পারে। ও যেগুলা কথাগুলো বলে গেলেন প্রত্যেকটা হলো, আমি যদি আগের থেকে জানিয়ে দেই যে এই হতে পারে, ওরা কিন্তু নিজেরা কোনো সময় ম্যানেজ করতে পারবে। আমরা তো জানাই না, এটা আমাদের দোষ, সেজন্য আমাদের জানাতে হবে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পিরিয়ড অফ দ্য লাইফ। আর ভালো থাকতে গেলে আগের থেকে চেষ্টা করতে হবে, একদিনে ভালো হওয়া যাবে না, কোনো কিছুই একদিনে হয় না। সব ফ্রম ভেরি বিগিনিং শুরু করে টিল দ্য ডেথ। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। গোল্ডেন পিরিয়ড নামে একটা সময় রয়েছে, সেটা সম্পর্কে ম্যাডামের কাছ থেকে জেনে আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। গোল্ডেন পিরিয়ড হলো কি 65-এর উপরে। আজকাল তো আমাদের জীবনে 1/3 আমরা কাটাই মেনোপজে, তো 65-এর উপরে কিন্তু অনেকেই আছে। এদের কিন্তু একটা স্পেশাল গ্রুপ, এবং এটা হলো কি তারা ফ্রি, মানে এনজয়মেন্ট অফ দ্য এ হোল জার্নি। তারা যে ইনফ্যান্সি থেকে এই পর্যন্ত আসলো, এটা একটা এনজয়মেন্ট ওই টাইমটা। ও টাইমের প্রতি খেয়াল রাখতে হবে এইটা, যে তখন কিন্তু একটু মেন্টালি অ্যালজাইমার মতো একটু হয়ে যায়, যত এইজ হবে তখন তার মেন্টাল হেলথের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেটা করতে গেলে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং ডায়েট, যেগুলি ভিটামিন সি কন্টেনিং ডায়েট, ভিটামিন ই কন্টেনিং ডায়েট, সেগুলি খেতে হবে, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কন্টেনিং ডায়েট এগুলি দিতে হবে। যদিও নাম ওমেগা 3, কিন্তু যে সমস্ত খাবারে পাওয়া যায় সেগুলি রোগীকে বলতে হবে এই খাবারটা খেতে হবে, এবং তার খেয়াল রাখতে হবে। তার একটা ফলো আপের ব্যাপার আছে, হ্যাঁ, এই সময় কিছু কিছু ডিজিজ প্রসেস নতুন করে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে যাতে সে লাইফটা ভালো লিড করতে পারে। ম্যাডাম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে একদম সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। যত কিছু করি না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ আমাদের তৈরি করেছেন, সবাইকে একরকম ফিগার দেন নাই। অনেক সময় আমাদের ইয়াং জেনারেশনে মনে করে যে আমার ফিগার এত খারাপ, এরকম হয়েছে, উনার এরকম। কিছুটা বললাম জেনেটিক, আল্লাহর দেওয়া, মেনে নিতে হবে। সব কিছু সব রকম পাওয়া যায় না, তবে আমার নিজের হাতেও আমাকে সুস্থ রাখার উপায় আমরা জানি, সেভাবে থাকতে হবে, এবং লাইফটাকে মনে করতে হবে একটা স্মুথলি যেতে হবে। আরেকটা জিনিস হয়, প্রায় আমরা একটুতেই ডিপ্রেশনে চলে যাই, নার্ভাস হয়ে যাই, অ্যাংশাস হয়ে যাই। সেটার থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, সেই জন্য দরকার কোয়ান্টাম, দরকার মেডিটেশন, দরকার কিছু আকুপাংচার, নামাজ। আমি সবাইকে বলি যে আমরা যে 5 বার নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটাই কিন্তু আমাদের কোয়ান্টাম, সোজা কথা, আমাদের মনের, শরীরের সব কিছুর প্রশান্তি। সুতরাং আমি মনে করি আমি এইভাবে এগুলোকে এক্সপ্লেন করি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো ম্যাডাম, লাগলো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আশা করছি আজকে আলোচনা থেকে সবাই অনুপ্রাণিত হবেন ম্যাডামদের মতো এভারগ্রিন থাকার জন্য, এবং অবশ্যই সচেতন হবেন। ধন্যবাদ ম্যাডাম। আমাদেরও ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের সবাইকে। Thank শুধু you. দর্শক, আমরা যেটা জানলাম নারীর জীবনে পুষ্টির ভূমিকা কতটা বেশি। ছোটবেলায় মিনা কার্টুনে দেখেছিলাম রাজুকে 2টো ডিম দেওয়া হলে মিনাকে দেওয়া হতো একটা, রাজুকে একটা দিলে মিনাকে অর্ধেকটা। কিন্তু তা নয়, প্রত্যেকটি মানুষের জন্য নিউট্রিশনের দরকার রয়েছে তার জীবন চালিকা বহন করার জন্য, সুস্থ এবং সুন্দর থাকার জন্য। সবাই সুস্থ এবং সুন্দর থাকবো, এবং পুষ্টিতে, পুষ্টি গুণে আমরা সমৃদ্ধ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।